তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শিগগির গঠন করা হবে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন বলে জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা বহু পরিবারের। কেউ বা আপনজনকে হারিয়ে হয়ে পড়েছেন দিশেহারা, আবার দৃষ্টিহীন ও অঙ্গহানি হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকে। অসহায় পরিবারগুলোকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন শহীদ ও আহতের স্বজনরা। সাদিকুর রহমানের রিপোর্ট। আমার ভাইটা নির্দোষ ছিল, 19 বছর বয়স, ও কি বা করছে। পিছনে যারা যারা দায়ী তাদের যেন প্রত্যেকের যেন তাদের বিচার হয়। দুই বোনের আদরের একমাত্র ভাই মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত গত 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে মাথায় গুলি লেগে মারা যায় সে। ভাই হত্যার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বড় বোন সেবন্তী। ঘরের কোণে পড়ে থাকা ভাইয়ের স্মৃতি আঁকড়ে কোনো রকম বেঁচে আছেন তারা। আপনজন হারানো দিশেহারা পরিবারের চাওয়া ন্যায় বিচার পাক প্রতিটি শহীদ পরিবার। কখনো এইভাবে মাথার মধ্যে গুলি করে কাউকে মারার অধিকারটুকু আপনার নাই। একটা মানুষের অবশ্যই বেঁচে থাকার অধিকার আছে। শুধু আমি আমার ভাইয়ের কথা বলবো না, মানে এরকম আরো যারা যারা শহীদ হয়েছে আমি চাই তাদের প্রত্যেকের যেন তারা যেন একটা সুষ্ঠু একটা বিচার পায়। এদিকে 5 আগস্ট বংশালে গুলিতে পিকআপ ভ্যান চালক ইয়াসিনকে হারিয়ে পথে বসেছেন মা ও তার ছোট বোন। ছেলেকে হারিয়ে মামলা করা তো দূরের কথা, খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে পরিবারটির। বোনের পড়ার খরচ চালাইতো, ঘর ভাড়া চালাইতো, সবই চালাইতো। কোনো পড়ালাই বলতে পারে আমাদের কি হবে। আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করব, তারা কি সেই মামলা নিবে কিনা সেই দ্বিধাদ্বন্দ্বে আমরা আছি। সরকারের নির্দেশনা মতে প্রত্যেকটা রোগী এখানে বিনামূল্যে ওষুধ পাচ্ছেন, বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন, বিনামূল্যে তাদের অপারেশন করে দিচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারগুলোকে সহায়তার জন্য গঠিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মাধ্যমে শহীদদের পরিবার এবং আহতদের এককালীন ও মাসিক সহায়তা দেয়া হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এমপি মন্ত্রীর পদ আলাদিনের চেরাগের মতো বদলে দিয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের ভাগ্য। নিয়োগ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, নৌবন্দর, জমি দখল করে কামিয়েছেন হাজার কোটি টাকা। সরকার পতনের পর শামসুল হক টুকু গ্রেফতার হলেও লাপাত্তা তার 2 ছেলে। তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় পাবনার বেড়া ও সাথিয়ায় অনেকের ওপর চলে নির্মম নির্যাতন। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। গত 4 বছর ধরে নথিপত্র নিয়ে ঘুরছেন পাবনার বেড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী। পাবনা 1 আসনের সাবেক এমপি ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার পরিবারের অনৈতিক আবদারে বাধা দেয় 2020 সালে মিথ্যা অভিযোগে বরখাস্ত হন তিনি। তদন্তে নির্দোষ প্রমাণ হলেও তাকে কাজে যোগ দিতে দেননি টুকুপুত্র ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। স্থানীয়দের অভিযোগ, টুকু পরিবারের বিরুদ্ধে যাওয়ায় গত 16 বছরে বেড়া সাথিয়ায় নায়েব আলীর মতন অনেক সাধারণ মানুষের উপরে চলে অবর্ণনীয় নির্যাতন। ওনার কাছে বহুবার আমি কাকতি মিনতি করে আমাকে এসে কাজে যোগদান করতে দেননি। আমার এমপি সিটে প্রতি মাসে বিল আসলেও আমার বিলটা করে তিনি সই করেন নাই, আমার বিলটা ব্যাংকে জমা দেন নাই। আমি অবস্থার মধ্যে বিভিন্ন অফিসে ধর্ণা ধরতেছি, এখন আমি কোনো কাজে যোগদান করতে পারিনি। 2008 সালে এমপি ও প্রথমে জ্বালানি এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন শামসুল হক টুকু। সবশেষে হন ডেপুটি স্পিকার।
এ দাপটে তার দুই ছেলে আসিফ শামস ও নাসিব শামস ক্ষমতার অপব্যবহারে বেড়া ও সাথিয়া উপজেলায় গড়ে তোলেন অবৈধ বালুর ব্যবসা, জমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণ ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট। স্থানীয় নেতারা প্রতিবাদ জানালে বিতর্কিত প্রক্রিয়ায় ছেলে আসিফকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র পদে বসান টুকু। এতে অপ্রতিরোধ আসিফ সাথিয়ায় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র দখল করে বানায় খামার। বিআইডব্লিউটি এর বিশালিকা ঘাট থেকে ইজারাদারকে তাড়িয়ে লুটে নেন কোটি কোটি টাকা। আসিফের সন্ত্রাসী বাহিনীর হাটে বাজারে প্রকাশ্যে চাঁদাবাজিতেও অসহায় ছিলেন বেড়া সাথিয়ার ব্যবসায়ীরাও। বেড়া পৌরসভার ভিতরে আসে সন্ত্রাসী, যে তার কথা না শুনবে ঈশ্বর শিকদারের মতন সে অবস্থান শুরু করছে। এই যে নদীর থেকে যে মাটিগুলো বালিগুলো উত্তোলন করা হয়েছে সব কৃষকের জমি। 2008 সালে বেড়া উপজেলায় শামসুল হক টুকুর কোনো বাড়ি ছিল না, দুই ছেলে ও তাদের স্ত্রীদের ছিল না জমি জমাও। কিন্তু মন্ত্রী হওয়ার কয়েক মাসেই নিজের নামে কয়েক কোটি টাকায় নির্মাণ করেন সুবিশাল ডুপ্লেক্স বাড়ি। অনিয়ম দুর্নীতির অবৈধ অর্থে আসিফ, নাসিব ও ছেলের বউ মুসলিমা বনির নামে খোলা হয় কয়েকটি কোম্পানি, কেনা হয় শতবিঘারও বেশি জমি। অভিযোগ আছে লন্ডনে হোমওয়ার্ড প্রপার্টি, হলিডে অ্যাপার্টমেন্ট, আশনা এন্টারপ্রাইজ নিজ নামে নিবন্ধিত অন্তত 6টি কোম্পানির নামে কোটি কোটি টাকা বিদেশেও পাচার করেছেন আসিফ। 2014 সালে দুদক এসব দুর্নীতির অনুসন্ধান শুরু করলেও প্রভাব খাটিয়ে ফাইলই গায়েব করে দেন টুকু। আমার জমি রেকর্ডের সম্পত্তি তারা কাটিয়ে কইছে যে জোর বুঝবে কয়টা জানতে ভাগ ভাগ ভাগ। রঞ্জনের আক্রোশ থেকে একটা লোকও রেহাই পায়নি। এখন আমরা বিচার চাই এবং তার সর্বোচ্চ শাস্তি চাই। যেখানে হাট আছে, হাঁস মুরগির থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে টেন্ডারবাজি হোক, যেই তারা বাপ বেটা ছাড়া এখানে অন্য কারো কোনো সুযোগ নেওয়ার সুবিধা নাই এবং প্রশাসনকে সে নিজে ব্যবহার করত। সরকার পতনের পর ঢাকা থেকে গ্রেফতার হন শামসুল হক টুকু, তবে পালাতক দুই ছেলে ও পরিবারের সদস্যরা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। কয়েকদিন আগের বৃষ্টি শেষ হতে না হতেই শুরু হয়েছে তাপপ্রবাহ, ওষ্ঠাগত জনজীবন। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া হারিয়েছে স্বাভাবিক স্বভাব। এদিকে 8 বিভাগের কিছু এলাকায় আজ মাঝারি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। কথায় আছে আশ্বিনে গা শিনশিন, তবে বহু বছরের বাংলা এই প্রবাদকে মিথ্যে করে দিয়ে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। গুমোট গরমে যেন হাঁসফাঁস জনজীবন। মাত্র কদিন আগেই বিদায় নিয়েছে মহাবৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের অর্ধকোটি মানুষ হয়েছেন বানভাসী। বন্যা পরবর্তী সেই ধকল এখনও কাটেনি। প্রশ্ন হলো, সেপ্টেম্বরেও এমন তীব্র গরম কেন? বাংলাদেশ ও নরওয়ের যৌথ একটি গবেষণা বলছে গত 43 বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের আবহাওয়া, যাতে দেখানো হয়েছে বর্ষাকালে প্রকৃতির একটু স্বস্তি পাবার কথা থাকলেও ঘটনা ঘটছে উল্টো। বর্ষাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদদের মতে দেশে বিরাজ করছে চরম ভাবাপন্ন দশা। টানা 3-4 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, দেখা যায় আকাশ ক্লিয়ার হয়ে গেছে এবং তাপমাত্রা র্যাপিডলি বেড়ে গেছে এবং গত 2 দিনে তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজে 3 থেকে 4 ডিগ্রি বেড়ে গেছে। শীত আসার আগে এটা একটা বড় ধরনের তাপমাত্রা একটা হতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই ধরনের এক্সট্রিম ওয়েদার আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই যে এক্সট্রিম ওয়েদার চেঞ্জ হবে, এটাকে খাপ খেয়ে চলতে হবে এবং এটাকে কীভাবে আমরা আরও এটা ফোরকাস্টে ভালোভাবে আনতে পারি, এটা আমাদের সেই কাজ করতে হবে। জলবায়ু বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ষড়ঋতুর চরিত্র হারিয়েছে বাংলাদেশ। নির্বিচারে গাছ নিধন, জলধারা ভরাট এবং নগরায়নের কারণে বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি বা 1.6 ডিগ্রি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার প্রভাবটি বাংলাদেশের উপরে আছে। হিমালয়ের বরফ গলে যাওয়া, আশেপাশের নদীগুলো পানির প্রবাহ কমে যাওয়া, এগুলোর কারণে এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ক্লাউড ব্লাস্টের মতো বিষয়গুলো আমরা এখন লক্ষ্য করছি। সবুজায়নের দিকে জাতীয়ভাবে আমাদের একটি গণজোয়ার দরকার। তার মতে প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেকেই রক্ষা করা। তাই পরিবেশের দিকে নজর দিতে হলে রাষ্ট্রের পাশাপাশি এগিয়ে আসতে হবে ব্যক্তিকেও। সবার সম্মিলিত উদ্যোগেই প্রকৃতি ফিরে পেতে পারে তার স্বাভাবিকতা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশা, বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ,
পরিণত হয়েছে খাল কিংবা পুকুরে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকদের, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। তাদের দাবি দ্রুত সৈকতের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সংস্কার কাজের। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বার সুগন্ধা পয়েন্ট, যেখানে বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ পরিণত হয়েছে ছোট খাল কিংবা পুকুরে। উপড়ে পড়েছে গাছ আর লোহার পিলার, পানির উপর পড়ে আছে গাছের গুঁড়িও। এই পয়েন্টের এমন পরিস্থিতি গত 1 মাসের বেশি সময় ধরে। একই অবস্থা সৈকতের কলাতলি পয়েন্টের প্রবেশদ্বারেরও। পানির স্রোতে ভেঙে বেহাল দশা সড়কের। চলাফেরা করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। পর্যটক আসে এখানে সৌন্দর্যের জন্য। এই সৌন্দর্যটা এখন দেখেন যে অবস্থা হয়েছে আপনার, পানির স্রোত এদিক দিয়ে নামাতে পুরো পর্যটনের সৌন্দর্য নষ্টটা হয়ে গেছে। আগে অনেক ভালো ছিল, একেবারে লেভেল ছিল এখান থেকে, এখানে একবারে খালের মতো। আগে একটু সুন্দর ছিল, আশা করি আমাদের প্রশাসন এটা ব্যবস্থা নেবে। সুগন্ধা পয়েন্টের প্রবেশদ্বারে রয়েছে 500-রও বেশি শামুক ঝিনুক, বার্মিজ পণ্য ও আচারের দোকানপাট। আর কলাতলি পয়েন্টে রয়েছে অর্ধশতাধিক দোকানপাট। সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশার কারণে ক্ষতির মুখে তারা। মানুষ হাঁটা চলা করতে পারতেছে না, আপনার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার এটা অচিরেই সংস্কার করা উচিত, পরিবেশটা ভালো করা উচিত। বীজ ব্যবসায়ী সমিতির দাবি, পর্যটন মৌসুম শুরুর আগে যেন সৈকতের প্রবেশদ্বারগুলোর সৌন্দর্য বর্ধন ও সংস্কার করা হয়। এখন এই ভাঙাটার কারণে পর্যটক এবং সাধারণ ব্যবসায়ীরা যে ভোগান্তি পড়তেছে সেটা একদম অসহনীয় বললেই চলে। জেলা প্রশাসক এবং যারা কি বিচ ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, ওনারা যেন দ্রুত এই ভাঙন এবং হকারদের একটা কি করে ব্যবস্থা গ্রহণ করে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম হিসাবে গণ্য করা হয়। এ সময় কমপক্ষে 10 লাখের বেশি পর্যটকের আগমন হয় কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের 100 কিলোমিটার ভেতরে জলাবদ্ধতা এখনও কাটেনি। পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয়েছে রূপা আমনের বিস্তীর্ণ ফসলি জমি। তবে বাধা পেরিয়ে মৌসুমের শেষ মুহূর্তে আবারও ঘুরে দাঁড়াতে চান তারা। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কৃষকদের নগদ টাকা সহ দেয়া হয়েছে কৃষি সহায়তা। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। জলাবদ্ধতায় এখনো ডুবে আছে রূপা আমনের ক্ষেত। 1 মাসেরও বেশি সময় ধরে চাঁদপুর সেচ প্রকল্পের সদর, ফরিদগঞ্জ, হাইমচর ও রায়পুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমির এমন দশা। ক্ষতিগ্রস্ত কৃষক ও প্রান্তিক চাষিরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, নতুন করে বীজ বপনের আশায় তারা। 2 একর জমি আছে, 22 আর 23 লাগাইছি, এখন সব মারিয়েছে। কৃষকের সব জমি শেষ, মানে কি করবো, জ্বালা নাই, কিছু নেই, মানে সব চলে গেছে। ধন্যবাদ রুশি, ধন্যবাদ শেষ। এর আবার হাইনচত জ্বালা আনছে কিনি, এগুলো শেষ। জলবৃষ্টিটাই মানুষের চরম এবং চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 6 ঘন্টা জমির মতো মারিয়েছে, বিলে ডুবি গেছে আর কি। তখন তো জায়গা নাই, জ্বালা ফালাই নাই, এখানে আমি পালাইছি। গুপ্তর বিলে এখনো যে পানি রয়েছে, দুর্গাপুর বিলে যে পানি রয়েছে, এটা নিষ্কাশনের ব্যবস্থা যদি করা না যায়, তো আগামী 1 মাসও হয়তো বা সম্ভব হবে না এই ধানের বীজ রোপণ করা। এবারে জলাবদ্ধতায় শুধু রূপা আমনের 12,000 হেক্টরেরও বেশি জমির ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে তালিকা করে অতি দরিদ্র কৃষকদের বীজ, 2 প্রকার সার ও নগদ 1,000 টাকা করে সহায়তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পিস্তলা করে পরবর্তীতে আমাদের যে রোপা আমন দেরি হলেও কাঙ্ক্ষিত ফল আমরা পাবো। প্রতি 1 বিঘা করে 10,000 কৃষককে দেওয়া হচ্ছে, তাতে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি দেওয়া হচ্ছে এবং নগদ সহায়তা হিসাবে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে তারা লাগানোর পর পরিচর্যা করতে পারে। চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলার 54,000 হেক্টর জমি নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। এর মধ্যে ফসলি জমি রয়েছে 23,000 হেক্টর। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সাম্প্রতিক বন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি 100 কোটি টাকারও বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত কৃষি। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের প্রণোদনার দাবি কৃষক ও খামারিদের। ছোটন বিশ্বাসের ছবিতে ও জিতেন বড়ুয়ার ছবিতে রিপোর্ট।
জমির আউশ, আমন ধান ও শাকসবজি ক্ষেত, পুকুর, দিঘি ও বিভিন্ন জলাশয়ের মাছ, এমনকি গৃহপালিত গরু, ছাগল ও হাঁস মুরগি। সাম্প্রতিক বন্যায় সবকিছুই হারিয়েছেন কৃষক ও খামারিরা। পলিতে ঢাকা জমি, ঘোলা পানির জলাশয় ও ফাঁকা খামারগুলোই জানান দিচ্ছে বানের ভয়াবহতা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পরপর 3 বারের বন্যায় খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। জেলা সদর, দিঘিনালা ও রামগড়ের ধান ও সবজির ক্ষেত এখন বিরান ভূমি। বছরের বাকিটা সময় সংসার চালাবেন কিভাবে, সে চিন্তায় দিশেহারা কৃষক। প্রথম একটা বন্যা আছে, বন্যায় আমার তিত করলা, রক মেলুন, তারপরে তরমুজ, এগুলো সব নষ্ট, একদম বন্যায় পানিতে নিয়ে গেছে। 3 বার বন্যা ওঠার কারণে আমাদের বাড়ি থেকে চাল, ধান সবগুলা ভিজে গেছে, পানিতে ভরে গেছে। পরপর 2 বার বন্যায় আমাদের মাছ সবগুলো চলে গেছে। আমরা অনেক বড় একটা লসের মধ্যে পড়ে গেছি। একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। তবে ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ও খামারিদের প্রণোদনা সহ সহায়তার আশ্বাস কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের। এই জেলায় মোট পুকুরের সংখ্যা 4550টি, তার মধ্যে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা 1570টি। গবাদি পশু খুব বেশি মরে না, কিন্তু বন্যা পরবর্তী সময়ে আমাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি যে কিছু গরু, ছাগল মারা যাচ্ছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষকদেরকে ফুলকপি, বাঁধাকপি, আমাদের মরিচ, টমেটো, বেগুন, এই ধরনের আগাম শীতকালীন সবজি, আমরা সবজির বীজ এবং সার তাদেরকে সরবরাহ করব। সাম্প্রতিক বন্যায় জেলার 9টি উপজেলার প্রায় 40,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। গতানুগতিক তৈরি পোশাকের বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে টিকে থাকার লড়াই। এমন প্রতিযোগিতার মধ্যেও বাজার দখলে খানিকটা ভালো অবস্থানে স্পোর্টওয়্যার, জ্যাকেট, ব্লেজার, আন্ডারওয়্যার প্রস্তুতকারকরা। তবে ব্যয় সংকোচনের চাপ মোকাবিলায় উৎপাদনশীলতা বৃদ্ধিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এক্ষেত্রে বাজার বিশ্লেষণ ও বিনিয়োগ কাঠামো ঠিক করতে সরকারি বেসরকারি উদ্যোগে সমন্বিত গবেষণা সেল গঠনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যখন গতানুগতিক পণ্য তৈরিতে ব্যস্ত প্রায় দেশের সব পোশাক কারখানা, তখন ঢাকার অদূরে ধামরাইয়ের এই কারখানায় শ্রমিকরা তৈরি করছেন উচ্চমূল্যের জ্যাকেট ও স্পোর্টসওয়্যার। জানালেন, বৈচিত্র্যময় পণ্য তৈরির কারণে প্রতিনিয়ত বাড়ছে তাদের কর্মদক্ষতা। বিভিন্ন ধরনের প্রোডাক্ট চলে আমাদের এই ফ্যাক্টরিতে, যে কারণে আমরা বিভিন্ন রকমের পোশাক তৈরির কাজ শিখতে পারি। এটা না শিখতে কষ্ট হয় না, আমাদের শিখিয়ে দেয় ট্রেনিং এর মাধ্যমে। এসব পোশাক তৈরিতে দিন দিন বাড়ছে উন্নত প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদনশীলতা। অল্প ম্যান পাওয়ার দিয়ে অধিক সংখ্যক প্রোডাকশন করতে পারি এবং গুণগত মান ভালো থাকে। তবে উচ্চমূল্যের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের যোগান নগণ্য। বিজিএমই এর তথ্য বলছে, 2022-23 অর্থ বছরে তৈরি পোশাক শিল্পের $4,699 কোটি রপ্তানি আয়ের মধ্যে $3,175 কোটি $83 লাখ যোগান দিয়েছে মাত্র 3 ধরনের পণ্য: ট্রাউজার, টি শার্ট ও নিটেড শার্ট আর সোয়েটার। সেখানে উচ্চমূল্যের শার্ট, ব্লাউজ, আন্ডারওয়্যার, জ্যাকেট, ব্লেজার ও স্পোর্টসওয়্যার, এই 4 ধরনের পোশাক থেকে এসেছে $1,071 কোটি $72 লাখ। অবশ্য বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে জ্যাকেট, ব্লেজারের রপ্তানি আয়। এমন বাস্তবতার মধ্যে উন্নত ও বৈচিত্র্যময় পোশাক রপ্তানিকারকরা বলছেন, উৎপাদন প্রক্রিয়া কঠিন হলেও এসব পণ্যের বাজার ধরা তুলনামূলক সহজ। যখন আমার ইজি আইটেমগুলি ছিল, কিছু শার্ট ছিল, প্যান্ট ছিল, এগুলি দেখতাম যে বায়ার 1 বছর করে আরেক বছর অন্য ফ্যাক্টরিকে দিয়ে দেয়। কিন্তু যখন আমি ভ্যালু অ্যাডেড এবং কঠিন কাজগুলি করি, বায়ার আমাদের এখানে একটু লং টার্ম থাকে। আমরা যদি বেসিক কাজ করি, তখন আমাদের প্রাইস হয়ে যায় খুব কম, তখন আমরা একদম মার্জিন রাখতে পারি না। এই উদ্যোক্তার বাজার বিশ্লেষণ, বছরে 5 থেকে 7% উৎপাদনশীলতা বাড়াতে না পারলে টিকবে না কোনো উদ্যোগী। এটাই আমাদের মূল মন্ত্র, যে আমাদের প্রতিনিয়ত ইনভেস্টমেন্টের মাধ্যমে, প্রতিনিয়ত শিক্ষার মাধ্যমে আমাদেরকে এফিশিয়েন্ট করে রাখতে হবে। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যের পণ্যের বাজার ধরতে কাটাতে হবে বাজার বিশ্লেষণের দুর্বলতা। এটার জন্য আমি মনে করি যে মার্কেট রিসার্চ যেটা দরকার, সেটা বাংলাদেশে নেই বলে চলে। এই যে প্রোডাক্ট ওয়াইজ মার্কেটের যে রিসার্চ, সেই রিসার্চে আমাদের যে বড় ঘাটতি রয়েছে, তো সেটা পূরণ করার জন্য স্পেশালাইজড ইনস্টিটিউশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আশা করি যে এই আমাদের যে মার্কেট সার্চিং, সেটা সহজ হবে। বৈচিত্র্যময় পণ্য তৈরিতে ব্যস্ত চীন বেশ কয়েক বছর আগেই বেরিয়ে এসেছে বেসিক আইটেম থেকে। ভিয়েতনামও এগিয়েছে অনেক দূর, বাংলাদেশও হাঁটছে সেই পথে, যদিও গতি অনেকটাই কম। খাত বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনশীল রুচির সঙ্গে ক্রেতা টানতে সরকারি বেসরকারি উদ্যোগে বাজার গবেষণা কেন্দ্র তৈরির পাশাপাশি শিল্প সম্প্রসারণে বিশেষ
ফান্ড তৈরি এখন সময়ের দাবি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। বাড়িতে কেউ অনুপ্রবেশ করলে সোজা তাকে গুলিই করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক সাক্ষাৎকারে বেশ হাসতে হাসতেই এ কথা বলেন তিনি। অবশ্য কথাটি বলার পরেই সতর্ক হয়ে ওঠেন। বলেন, হয়তো মন্তব্যটি করা তার উচিত হয়নি। এমন বেফাঁস মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন ডেমোক্রেটিক এই নেতা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জোর প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের বাগে আনতে মরিয়া তিনি। মিশিগানের ফার্মিংটন হিলসে জনপ্রিয় টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে একটি প্রচারণা অনুষ্ঠানে গিয়ে বন্দুক সহিংসতা বন্ধের উপর গুরুত্ব দেন তিনি। ভাসেন প্রশংসার জোয়ারে। কিন্তু সাক্ষাৎকারের এক পর্যায়ে হাসতে হাসতে কমলা বলেন, বাড়িতে কেউ অনুপ্রবেশ করলে সরাসরি তাকে গুলিই করবেন তিনি। তবে পরক্ষণেই নিজেকে সামলে নেন কমলা। মূলত কমলার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর সাম্প্রতিক হামলা চেষ্টার বিষয়ে কথা বলার সময় এমন বেফাঁস মন্তব্য করে ফেলেন তিনি। বেশ হাস্যরসাত্মকভাবে মজার ছলেই বেফাঁস মন্তব্যটি করলেও এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ডেমোক্রেটিক এই প্রার্থী। তাদের মতে, যিনি বন্দুক সহিংসতা বন্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন, তিনি আবার নিজেই অনুপ্রবেশকারীকে গুলি করার কথা বলেন কিভাবে? নিজের সুরক্ষার জন্য সবসময় একটি হ্যান্ডগান বহন করেন কমলা হ্যারিস। 2019-এ আরও একটি নির্বাচনী প্রচারণাতেও বিষয়টি উল্লেখ করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। কর্মবিরতি আংশিক তুলে নেয়ার কথা বললেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার সিবিআই দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ করেন তারা। এ সময় দাবি জানান ন্যায় বিচারের। এদিকে আজ থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় কাজ শুরু করলেও সব দাবি না মানা পর্যন্ত সাধারণ বিভাগে যোগ দেবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসেন আন্দোলনকারীরা। মমতা প্রশাসনকে বেশ কয়েকটি শর্তও দেন তারা। আগামীতে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের কাণ্ড যেন না ঘটে সেটাও নিশ্চিতের দাবি জানানো হয়। রাজ্যের চলমান স্বাস্থ্য ব্যবস্থা ঢিলে সাজানোর আহ্বানও জানান বিক্ষোভকারীরা। পরে চলমান কর্মবিরতির আংশিক তুলে নেয়ার ঘোষণা দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শনিবার সকাল থেকে নিজ নিজ হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবায় অংশ নেবেন তারা। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। এদিকে শুক্রবার বিকেলে কলকাতার সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। এর আগে তারা স্বাস্থ্য ভবন থেকে পা মেলান প্রতিবাদ মিছিলে। জাস্টিস ফর আরজিকর স্লোগানে তখন মুখরিত কলকাতার আকাশ বাতাস। গণমাধ্যমের সামনে উগরে দেন তাদের ক্ষোভও। জানান আগামী দিনেও এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা। আন্দোলন থামার কোনো প্রশ্নই নেই। ন্যায় বিচারের যে দাবি, সেই দাবি থেকে আমরা অনেক দূরে আছি। আমরা সিবিআই এর কাছে জানতে চাই যে এই তদন্তের গতিবিধি তদন্ত যাতে আরো দ্রুত হয়, যাতে এই থ্রেট কালচার পুনরাবৃত্তি না হয়, যাতে আরেকটা অবহেলা না হয়, এই ব্যাপারে কিন্তু সরকারের থেকে আমরা কোনো সদুত্তর এখনো পাইনি। গেল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আন্দোলনকারী চিকিৎসকরা ধাপে ধাপে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠেন গোটা ভারতের চিকিৎসক মহল। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই আন্দোলনে শরিক হন ভারতের সাধারণ মানুষও। তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো এতে সমর্থন জানায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মালয়েশিয়ায় হয়ে গেল আন্তর্জাতিক হালাল পণ্য মেলার 20তম আসর। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এতে অংশ নেয় বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান। 4 দিনব্যাপী মেলায় চামড়াজাত সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের মেলা 20তম আন্তর্জাতিক হালাল শোকেস। মঙ্গলবার থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী এই মেলায় অংশ নেয় বাংলাদেশ সহ 45টিরও বেশি দেশের 1000-এরও বেশি প্রতিষ্ঠান। মেলায় বাংলাদেশের 5টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। খাবার, পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ চেম্বার অব কমার্স এ মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং সহ সার্বিক সহযোগিতা করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ দেন তিনি। এই অংশগ্রহণের মধ্য দিয়ে হালাল বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে এবং আমাদের পণ্যসমূহ বিদেশিদের কাছে পরিচিত করার একটি সুন্দর সুযোগ এসেছে। বাংলাদেশে হালাল করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে 3 লাখ কোটি মার্কিন ডলারের বৈশ্বিক অর্থনীতির সুযোগ গ্রহণের জন্য মালয়েশিয়ায় ব্যবসায়ীদের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশি উদ্যোক্তারা বলেন, অন্য দেশের পণ্য বাজারজাতকরণের পদ্ধতি দেখে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। বিদেশিরা আসলে আমাদের যখন প্রোডাক্টগুলো ট্রাই করছে, দেন দে আর রিয়েলি সারপ্রাইজ। বাংলাদেশ একটা কান্ট্রি, সো দে আর এবল টু ম্যানুফ্যাকচার এত ভালো। আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার চেয়ে বেশি কিন্তু আমরা এই মেহাসে সাড়া পেয়েছি। বহির্বিশ্বে মার্কেটিং করতে পারি, আমাদের বাংলাদেশের ব্র্যান্ড দাঁড়াইতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত হবে। মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন। মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে হালাল সেক্টরের উন্নয়ন তথা মালয়েশিয়া সহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধি পাবে বলে মত বাংলাদেশি উদ্যোক্তাদের। মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্র থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।